সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে। জানুয়ারি মাসের 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করছে, তো কর্কট রাশি থেকে বক্রি অবস্থায় ফিরে আসবে মিথুন রাশিতে। আর মিথুন রাশিতে অবস্থানগত মঙ্গলের কি প্রভাব পড়বে এই বৃশ্চিক রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা ধাপে ধাপে করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে যাবে। তো যাই হোক, মঙ্গলের এই গোচর আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন, কারণ গোচরের ফলাফল সবসময় রাশি অনুসারেই দেখতে হয়। তো বক্রী মঙ্গল 21শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এই মিথুন রাশিতে, এবং 24শে ফেব্রুয়ারি মার্গী হবে, এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকবে। আবার 3 তারিখে চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে নীচ অবস্থায়, এবং এই কর্কট রাশিতে আবার জুন মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে। তো এবারের যে পরিবর্তন, সত্যি কথা বলতে মঙ্গল একদম কি বলবো আর, মানে এত এইরকমভাবে পরিবর্তন বহু বছর পর দেখা দিল। তো যাই হোক, পরিবর্তন এটা তো মানতেই হবে। তো মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি। তো মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন তো রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। এটা একটা শক্তিশালী রাজযোগ। মঙ্গল হচ্ছে সাহসের কারক। একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা, আবার একটুতে অধৈর্য হয়ে যাওয়া, বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এ সমস্ত কিন্তু মঙ্গলের কারণেই হয়। যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু খুব সাহসী হয়, পরাক্রম ভাবটা প্রচণ্ড থাকে। যারা ভালো ডাক্তার, সার্জেন, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর প্রধান, প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক, তো তাদের জন্মছকে কিন্তু মঙ্গল খুব ভালো অবস্থান করে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো অত্যধিক সাহসের প্রয়োজন। আবার জন্মছকে যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে তাহলে একটুতেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সহজেই হার মেনে যাওয়া। মঙ্গল হচ্ছে আবার রক্তের কারক, রক্তজনিত সমস্যাতেও ভুগে। তো কর্কট রাশিতে মঙ্গল নীচ ছিল, তারপরে আবার বক্রী ছিল, এবার কর্কট রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে আসছে। তো নীচ অবস্থাটা কেটে গেল, কিন্তু আবার বক্রী অবস্থা থেকে যাচ্ছে। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। আর গ্রহ যখন বক্রী হয় তখন কি হয়, তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তো মঙ্গল হচ্ছে একটি ক্রূর গ্রহ, তার সাথে আবার পাপী গ্রহ, তাহলে তার চেষ্টা বলটা এদিকেও বৃদ্ধি পাবে। তবে মঙ্গল বক্রী অবশ্যই হয়েছে, এটা ঠিক, পাপ প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রটা আবার শুভ নক্ষত্র পেয়ে গেছে। সেটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমি এর আগের বহু ভিডিওতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আলোচনা করেছি, যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একটা একাগ্রতা ব্যাপার উঠে আসছে, এবং শুভ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান, অর্থাৎ সেনাপতির হাতে ধনুষবাণ চলে আসলো। তাহলে সেনাপতি কি করবে? এখানটাতে তো সেনাপতি ওই ধামধুম করে যুদ্ধ করতে পারবে না, তাকে তো মনোযোগ দিতে হবে, তারপরেই তো মানে একাগ্রতাটা নিয়ে আসতে হবে, তারপরেই তো লক্ষ্যভেদ করতে পারবে। অর্থাৎ এই নক্ষত্রে মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে তখনই যখন একাগ্রতা নিয়ে কাজ করবে। অর্থাৎ যখনই একাগ্রতা নিয়ে কোনো কাজ করবে তখনই কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে, এবং দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো সেই গুণগুলো দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে মঙ্গল, এবং রাশিকেও যথেষ্ট প্রভাবিত করবে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতা, তাহলে যথেষ্ট ভালো ফল এখান থেকে আশা করা যাচ্ছে। এবং সবথেকে ভালো জিনিসটা হচ্ছে এখানটাতে সবথেকে বড় প্লাস পয়েন্ট এই মঙ্গলের এই মুহূর্তে হতে যাচ্ছে, যে রাহুর যে দৃষ্টিটা ছিল মঙ্গলের উপর, এবং মঙ্গলের আবার শনির সাথে ষড়াষ্টক যোগ, শনির উপর আবার দৃষ্টি ছিল। তো এবার কিন্তু সেই জিনিসটা সরে যাচ্ছে, অর্থাৎ মঙ্গল কিন্তু আগের থেকে কিছুটা পজিশন ভালো হলো এই মঙ্গলের এই পরিবর্তনে। এবার মিথুন রাশিতে পরিবর্তনটা হচ্ছে, তো মিথুন রাশিটা কি, যে মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি। বুধের কিন্তু সাধারণ রাশি, মূল ত্রিকোণ রাশি হচ্ছে বুধের কন্যা রাশি,
যেরকম মকর রাশি হচ্ছে শনির সাধারণ রাশি আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি, সেরকম কিন্তু বুধের সাধারণ রাশি হচ্ছে এই মিথুন রাশি, সেটা হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি এবং বায়ুতত্ত্ব রাশি। আর মকর রাশি তে বুধ আবার অবস্থান করছে, তো মকর রাশিটা হয়ে যাচ্ছে কি চর রাশি। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে, এই রাশির অধিপতি মঙ্গল, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম আবার কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর হচ্ছে কি ঋণের ঘর, শত্রুদের ঘর, হ্যাঁ, কম্পিটিশনের ঘর, কর্মেরও বিচার এই ষষ্ঠ ঘর থেকেও করা হয়। তো এই ঘরের অধিপতি মঙ্গল এবার অষ্টম ঘরে অবস্থান করবে, যেটা মিথুন রাশি। তো মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু বৃশ্চিক রাশির গ্রহদের অবস্থান এরূপ হতে যাচ্ছে যে রাশির দ্বিতীয় ঘর এখানে 24 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে, তারপর তো বুধ রাশি পরিবর্তন করে চলে আসবে মকর রাশিতে, এবং এখানটাতে অবস্থান করবে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। আবার এই ঘরে সূর্য অবস্থান করছে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এবং এই যোগটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিবে এই বৃশ্চিক রাশিকে। তো সেই সময় সেটা আলোচনা করব যখন বুধের পরিবর্তনটা হবে। তো আজকেও কিছুটা তুলে ধরবো। তো তারপর হচ্ছে যেটা হচ্ছে চতুর্থ ঘর, সুখের ঘর, কুম্ভ রাশি। এই ঘরে শনি শুক্রের জুতি রয়েছে। শুক্র আবার 28 তারিখে রাশি পরিবর্তন করে নিজের উচ্চ ঘর মীন রাশিতে প্রবেশ করবে, যেটা পঞ্চম ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং এই ঘরে আবার রাহু অবস্থান করছে। রাহুর সাথে আবার যে জুতি হবে এই শুক্রের লম্পট যোগ তৈরি হবে, কিন্তু এই যোগের আবার যেরকম খারাপ সেরকম আবার ভালো দিকে রয়েছে। ধন সম্পত্তির ব্যাপারে যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে রাশির সপ্তম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপরে, সেরকম লাভের ঘরে পড়ছে, সেরকম আবার ওই মকর রাশিতে পড়ছে, যেটা উচ্চ ঘর এই মঙ্গলের। মঙ্গল 21 তারিখ থেকে অষ্টম ঘরে অবস্থান করছে, তারও দৃষ্টি ওই উচ্চ ঘরে পড়ছে এবং লাভের ঘরে পড়ছে, তার সাথে ধন সম্পত্তির ঘরে পড়ছে। তো আর হচ্ছে যে কেতু অবস্থান করছে আবার একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘর, এবং এই কেতুর উপরে মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সূর্য বুধের জুতি যথেষ্ট ভালো প্রভাব দিবে এই সময় মঙ্গলকে, এই বৃশ্চিক রাশিকে। মঙ্গলের অষ্টম ঘরে অবস্থান হওয়া সত্ত্বেও এবার রাশির অধিপতি যেহেতু মঙ্গল আগে নিচ ছিল, এবার বক্রি হচ্ছে, তো বক্রি হলে তো গ্রহদের চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়, এবং মঙ্গল হচ্ছে কি রাশির অধিপতি যেরকম সেরকম আবার ঋণের ঘরের অধিপতি। একটু তো রেগে যাওয়া, চটে যাওয়া, তেড়ে যাওয়া, এগুলো তো মঙ্গলের স্বাভাবিক স্বভাব। এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের এই জিনিসটাই কিন্তু সব থেকে ব্যাড হ্যাবিট হবে, যেহেতু অষ্টম ঘরে পড়ছে, এবার সংঘর্ষ জিনিস আসবে, একটুতে রাগারাগি, চটে যাওয়া, এগুলো তো মনের মধ্যে স্বাভাবিক তৈরি হবেই। তবে যে নক্ষত্রটাতে অবস্থান করবে এই পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রের সিম্বলই হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একাগ্রতা। তাহলে রাগ, তেজ, ক্রোধ এগুলোকে দূরে এবার এই সময় সরিয়ে রাখতে হবে, না তো কিন্তু সাকসেস হওয়া যাবে না। এটা কিন্তু প্রথমেই তুলে ধরছি, কারণ যে নক্ষত্রটা পাচ্ছে এবার সেটা হচ্ছে কিন্তু ধনুষবাণ, একাগ্রতা, অর্থাৎ এখানটাতে রাগারাগি, ঝুরঝামেলা এগুলো কিন্তু করা যাবে না। সংঘর্ষ থাকবে, কিন্তু একাগ্রতাও যথেষ্ট নিয়ে আসতে হবে, তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে এই বৃশ্চিক রাশি। তবে যে মিথুন রাশিতে অবস্থান করছে এই মঙ্গল এই অষ্টম ঘরে, একে তো গুরুর নক্ষত্রে থাকছে, এবার মিথুন রাশির অধিপতি বুধের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে কিন্তু সংঘর্ষের মধ্যেও যথেষ্ট ভালো ফল দিবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল। আর এখানটাতে একটা তৎকালীন ভালো সম্পর্ক তৈরিও হয়েছে এই সময় এই বুধের সাথে, কারণ বুধ তো অবস্থান করছে মকর রাশির উচ্চ ঘর, বৃশ্চিক রাশি, মঙ্গলের উচ্চ ঘর মকর রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি পড়ছে। আবার বুধ যে এই মকর রাশিতে অবস্থান করছে, মকর রাশিতে পরম মিত্রতার ঘর, এবং মকর রাশির অধিপতি শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্র পদে, তাও আবার মার্গী অবস্থায়। আর যার জন্যই কিন্তু এখানটাতে একটা ভালো তৎকালীন সম্পর্ক তৈরি হয়েছে, কারণ মঙ্গলের উচ্চ দৃষ্টি বুধের উপর পড়ছে, সেরকম আবার মঙ্গল বুধের রাশিতে অবস্থান করে বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশির উপরও দৃষ্টি পড়ছে, অর্থাৎ কিন্তু তৎকালীন সম্পর্ক এখানটাতে তৈরি হচ্ছে। কিন্তু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান, এটা কিন্তু মোটেও ভালো না। মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি, সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি।
তো যাই হোক, নক্ষত্রটা ভালো পাচ্ছে, এখানটাতেই একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। আর মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে, এখানটা তো একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। কিন্তু বিপরীত রাজযোগটা কি, যখন বিপরীত পরিস্থিতি তৈরি হবে তখনই বিপরীত রাজযোগের ফল পাওয়া যাবে। এমনি এমনি বিপরীত রাজযোগ হয়ে গেল তো হয়ে গেল সেটা না, কিন্তু বিপরীত রাজযোগের প্রভাব কিন্তু তখনই পাওয়া যায় যখন বিপরীত পরিস্থিতি তৈরি হবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এটাও যথেষ্ট ভালো। এবং একটা যে ঢাইয়ার প্রভাব বিগত দিনে চলছিল বেশ কিছুদিন ধরে, যে একটা মানসিক অশান্তি, মানসিক চাপ, এইখান থেকেও যথেষ্ট রিলিফ পাচ্ছে এই বৃশ্চিক রাশি। কারণ শনি তো নক্ষত্র পরিবর্তন করেছে, এবার শনিও অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আবার মঙ্গলও অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ এদিক থেকে কিছুটা রেহাই পাচ্ছে। কিন্তু অষ্টম ঘরে মঙ্গল সংঘর্ষ জিনিসটাকে নিয়ে আসবে, পরাক্রম বেশি করাবে। একে তো পরাক্রমের ঘরে পরাক্রমের অধিপতি, এবার পরাক্রম জিনিসটা বেশি হবে, পুরুষার্থ জিনিসটা বেশি হবে, সংঘর্ষ জিনিসটা আসবে। অর্থাৎ এই সময়কালে মাথা গরম, তারপরে চট করে রেগে যাওয়া, বাকবিতণ্ডায় জড়িত হওয়া, এগুলো কিন্তু হওয়া যাবে না এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে অষ্টম ঘর থেকে যে শুধু সংঘর্ষ জিনিসটা দেখা হয় সেটাও না, গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয়। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় বুধাদিত্য যোগ যথেষ্ট ভালো প্রভাব দিবে এই মকর রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ মকর রাশিতে এই বুধাদিত্য যোগটা তৈরি হয়েছে এবং মঙ্গলের অষ্টম ঘর থেকে উচ্চ দৃষ্টি পড়ছে, অর্থাৎ গভীর যোগাযোগ এগুলো কিন্তু ভালো তৈরি হবে। পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের অবসান হবে। প্রশাসন লেভেলে যারা গোয়েন্দা বিভাগে সিআইডি সিবিআইয়ের কাজে যুক্ত রয়েছেন বা কোনো তাদের কর্মে প্রমোশনের যোগ রয়েছে, কিংবা যারা এই সমস্ত কাজের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভেরও হবে, কিন্তু সংঘর্ষ থাকছে, ধরাধরি জিনিসটা বেশি করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সার্জেন হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে চোখ কান খোলা রেখেই কিন্তু কাজ করতে হবে, কারো কথায় মানে শুনে কোনো কাজ করা যাবে না। সমস্ত কাজ বুঝে সুঝে নিয়েই বৃশ্চিক রাশিকে যথেষ্ট এগোতে হবে। বৃশ্চিক রাশির এই মঙ্গল এই অষ্টম ঘরে অবস্থান করছে, তার চতুর্থ দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। সপ্তম দৃষ্টি পড়ছে বাণীর ঘর, ধন সম্পত্তির ঘর, ধনু রাশিতে পড়ছে। আর অষ্টম দৃষ্টি পড়ছে উচ্চ ঘর মকর রাশিতে। অর্থাৎ এই সময়কালে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, ধীর ধীর গতিতেই কিন্তু মানে ধীরে সুস্থে সমস্ত কাজ করতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন নিজের শরীর স্বাস্থ্যের উপর। এই সময়কালে গাড়ি ঘোড়া সাথে যারা যুক্ত রয়েছেন বা গাড়ি ঘোড়ার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের একাগ্রতা নিয়ে কাজ করবেন। অন্যমনস্ক কোনো সময় নিজের কর্মক্ষেত্রে হওয়া যাবে না। যারা মেশিনারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু একাগ্রতার বিশেষ প্রয়োজন রয়েছে, কারণ যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। অর্থাৎ কোনোভাবে একাগ্রতা নষ্ট করা যাবে না, না তো অনেক ধরনের সমস্যায় পড়তে হতে পারে এই বৃশ্চিক রাশিকে। যেমন গাড়ি চালাচ্ছেন অন্যমনস্ক হয়ে, এরকম কিন্তু করা যাবে না। কোনো মেশিনারি কাজ করছেন অন্যমনস্ক হয়ে, এগুলো কিন্তু করা যাবে না। সমস্ত ফোকাসটাই কর্মের প্রতি দিতে হবে, তাহলে যথেষ্ট সাকসেস পাওয়া যাবে এই সময়। রাশির অধিপতি যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন এটাকে আমরা অবযোগ বলি, অর্থাৎ সংঘর্ষ জিনিস থাকবে। মঙ্গল আবার সংঘর্ষেরও কারক, তো যার জন্য আমি প্রথম থেকেই আজকে তুলে ধরছি শুধু মানে একাগ্রতা জিনিসটাকে। কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই একাগ্রতার নক্ষত্র, ধনুষ বাণ, যার জন্যই আমি প্রথম থেকে একটাই কথা আজকে বৃশ্চিক রাশির জন্য তুলে ধরছি, সেটা হচ্ছে নিজের কর্মকে কিভাবে এগোতে হবে সেটা কিন্তু একাগ্রতা নিয়েই করতে হবে। যোগাযোগ এই সময়কালে যথেষ্ট আসবে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে, কিন্তু মানে ধৈর্য ধরে মানে চটজলদি কোনো ডিসিশন নেওয়া যাবে না, ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম বৃশ্চিক রাশির সম্পর্কে। এই সময় যা যা বললাম এগুলো আশা করি খেয়াল রাখবেন, তাহলে যথেষ্ট মানে এগিয়ে যাবে। ফোকাস সবসময় নিজের কাজের প্রতিই রাখতে হবে। তো যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, তাহলে ভালোভাবেই এই গোচর কেটে যাবে। তবে একটা
রাশির অধিপতি ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে যে গ্রহদের অবস্থানগুলো হচ্ছে অনেক সহায়ক হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সেটা সময় আসুক, তখন আবার আলোচনা করব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।